হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা বঙ্গভূমির প্রতি। এই বঙ্গভূমির প্রতি কবিতাটির কবিকে মাইকেল মধুসূদন দত্ত। আমরা প্রথমেই মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে কিছু জানবো, তারপর প্রত্যেকটি পদে ধরে ধরে আমরা কি করব, ব্যাখ্যা করব। চলো, কি আছে বঙ্গভূমির প্রতি, কবিকে মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন জন্ম কত সালে? জন্ম 1824 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি। কত? 1824 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি। তিনি মৃত্যুবরণ কবে করেন? 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি মৃত্যুবরণ করেন। এই মহান কবির জন্ম হয় কোথায়? অধুনা বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে এই মহান কবির কি হয়? জন্ম হয়। এই মহান কবি জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্তের বাবা মার নাম কি ছিল? মাইকেল মধুসূদন দত্তের বাবার নাম ছিল রাজনারায়ণ দত্ত, যিনি ছিলেন একজন বিরাট বড় ব্যারিস্টার, এবং তার মা ছিলেন গৃহবধূ, নাম কি? জাহ্নবী দেবী। তাহলে মাইকেল মধুসূদন দত্তের বাবার নাম কি? রাজনারায়ণ দত্ত, এবং মায়ের নাম কি? জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত তার পিতৃপ্রদত্ত নাম কি? পিতৃপ্রদত্ত নাম হচ্ছে মধুসূদন দত্ত। পরবর্তীকালে 1843 খ্রিস্টাব্দে যখন তিনি বিলেতে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তখন তার নামের পূর্বে কি যোগ হয়? মাইকেল এই পদবি যোগ হয়। যখন সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তখনই তার বাবা অর্থাৎ রাজনারায়ণ দত্ত তাকে তেজ্য পুত্র বলে ঘোষণা করেন। এই মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? টিমোথি পেন পোয়েম। এই যে আমরা আলোচনা করছি কবি পরিচিতি, এই কবি পরিচিতিতে আমাদের শর্ট আসতে পারে, বা আমরা যখন কোন একটা কবিতা পড়বো তার পূর্ব পাঠ বা পাঠ প্রসঙ্গ জানা খুবই আবশ্যক। যার কারণে আমরা কি আছে কবি পরিচিতি আগে পূর্বে আলোচনা করছি। ছন্দ কি আছে? এই অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাক ভার্স যে ছন্দ আছে, এই ছন্দের স্রষ্টাকে আমাদের মধুকবি বা মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল, কি? তার স্বপ্ন কি ছিল? ইংরেজি সাহিত্যের অনেক বড় কবি হব। কাদের মতো? ইংরেজি শেলি, কিটস, বাইরন, ওয়ার্ডসওয়ার্থ, এই ইংরেজি সাহিত্যের যে প্রখ্যাত কবি রয়েছে তাদের মতো সে ভেবেছিল যে সে একজন অনেক বড় মাপের কবি হবে। কিন্তু সে এই পথে অগ্রসর হয় এবং পরবর্তীতে সে বুঝতে পারে যে না, এই পথ তার জন্য নয়। পরবর্তী ক্ষেত্রে সে কি হয়? বাংলা সাহিত্যের আঙিনায় আবার পুনরায় ফিরে আসে, এবং মেঘনাদবধ কাব্য তাকে কি হয়? বাংলা সাহিত্যের যাবতীয় খ্যাতি এনে দেয়। এই মেঘনাদবধ কাব্য রচনা করেই সে কি হয়? বাংলা সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেন। বাংলা সাহিত্যে বিশেষভাবে পরিচিত হয় কখন? যখন সে মেঘনাদবধ কাব্য রচনা করে। মাইকেল মধুসূদন দত্তের রচনা শুরু হয় প্রথম কি? ইংরেজি সাহিত্যে। সেই ইংরেজিতে কি কাব্য লিখে? দ্য ক্যাপটিভ লেডি আর কি হচ্ছে দ্য ভিশন অফ দ্য পাস্ট। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে। পরবর্তীতে বুঝে যে না, এই পথ তার জন্য নয়, সে তখন কি হয়েছে? সেই মার্গ ত্যাগ করে বাংলা সাহিত্যের আঙ্গিনায় প্রবেশ করে। বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য কিছু নাটক আছে, যেমন কিছু শর্মিষ্ঠা, পদ্মাবতী, এবং কিছু প্রহসনও আছে, যেমন একে কি বলে? সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও। এই প্রহসনের মূল ব্যাপার হচ্ছে তৎকালীন সমাজকে সে তুলে ধরেছে তার লেখার মাধ্যমে। আমাদের যে কবিতা অর্থাৎ বঙ্গভূমির প্রতি কবিতা, এই বঙ্গভূমির প্রতি কবিতাটি হলো মাইকেল মধুসূদন দত্তের দেশমাতার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। আমাদের যে পাঠ্য অর্থাৎ এই বঙ্গভূমির প্রতি কবিতাটি পাঠ্য প্রসঙ্গ কি? 1862 খ্রিস্টাব্দে। 1862 খ্রিস্টাব্দে যখন মাইকেল মধুসূদন দত্ত বা মধুকবি আমাদের কি হচ্ছে? ইংল্যান্ড যাচ্ছে কি করতে? ব্যারিস্টারি পড়তে। অর্থাৎ 1862 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত যখন ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যাবে, তার প্রাককালে সে কি করছে? এই দেশমাতাকে শ্রদ্ধা জানিয়ে সে কি লিখছে? এই বঙ্গভূমির প্রতি কবিতাটি। মাইকেল মধুসূদন দত্তের যে আক্ষেপ, অনুরাগ, বিয়োগ, এগুলো আমাদের যে আলোচ্য কবিতা, সে আলোচ্য কবিতায় ফুটে উঠেছে। কারণ মাইকেল মধুসূদন দত্ত নিজের ভুল বুঝতে পারে এবং বলে যে আমি একজন বাংলার সন্তান হয়ে আমি কি ইংরেজি সাহিত্যকে অধিক প্রাধান্য দিয়েছি, আমি বাংলার জন্য কিছু করিনি। সেই আক্ষেপ এবং অনুশোচনার ফলই হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতা। চলো, আজ আমরা বঙ্গভূমির প্রতি কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করছি। যদি আলোচনার পরও কারো বুঝতে অসুবিধা থাকে, তবে অবশ্যই আমাদের যে ইউটিউবের কমেন্ট সেকশন আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার যে খানটি বুঝতে অসুবিধা হবে। সেই পার্টটি পরবর্তী ভিডিওতে ঠিক আলোচনা করা হবে। এবার আমরা কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করছি। সকলে খাতা এবং বই নিয়ে বসে যাও। যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে আন্ডারলাইন করে রাখবে, বা আমাদের যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে ও তার উত্তর দিয়ে হবে। সকলে খাতা বই নিয়ে বসে যাও। দেখো পড়ছি আমি।
ফার্স্ট লাইন ফার্স্ট কি দিয়ে শুরু হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবে, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরন। তাহলে এরকম শুরুর কারণ কি? কারণ আমাদের যে বাইরনকে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি লর্ড বাইরন, তাহলে এরকম দিয়ে শুরু করছে কেন? কারণ আমাদের যে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি লর্ড বাইরন, তিনিও যখন ইংল্যান্ড ছেড়ে অন্যত্র যান তখনও তিনি কি করেন, সেই সেম পরিস্থিতি থাকার কারণে মাইকেল মধুসূদন দত্ত তার কোডকে এখানে কি করেছে, যেহেতু মাইকেল মধুসূদন দত্ত তাকে খুব মানত বাইরনকে, যার কারণবশত তার কোডকে এখানে কি করেছে, পুনরায় রেকর্ড করেছে। কি বলছে, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরন, অর্থাৎ বাইরনের কোডকে সেখানে কি করেছে, রেকর্ড করেছে। তাহলে বাইরনের কোড কেন দেওয়া হয়েছে? কারণ বাইরনে যখন ইংল্যান্ড ছেড়ে চলে যায় তখন এই কোডেই সে দিয়েছিল। দেখবে একটু, রেখো মা দাসের মনে, রেখো মা, মা বলতে এখানে কাকে বোঝাচ্ছে, আমাদের যে ভারত মাকে বুঝাচ্ছে। বলছে রেখো মা দাসের মনে, অর্থাৎ কবি নিজেকে কি হচ্ছে, দাস বলে পরিচয় দিচ্ছে। যারা মহান হয়, মহানুভবতাই হয় তাদের পরিচয়। আমরা এরকম একটা প্রসঙ্গ দেখবো, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম সুরিনমল বসুর সবার আমি ছাত্র বলে কবিতা, ওইখানে লাস্ট প্যারাতে এরকম ছিল, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। ওইখানে কবি কি হয়, কবি হয়েও কি বলছে, ছাত্র বলছে, কারণ মহান ব্যক্তিদের মহানুভবতাই হচ্ছে তাদের পরিচয়। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, অর্থাৎ কবি কবি ভারত মাকে বলছে, হে ভারত মা আমাকে মনে রাখো, রেখো মা দাসের মনে, অর্থাৎ এখানে কবি নিজেকে দাস বলে কি হচ্ছে, তুলে হচ্ছে এবং বলছে কি যে আমাকে মনে রাখো। কি জন্য বলছে, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, আমাকে মনে রাখো। এই মিনতি, মিনতি মানে হচ্ছে প্রার্থনা, আমি বারবার এই প্রার্থনা তোমার কাছে করছি, অর্থাৎ ভারত মায়ের কাছে। সাধিতে মনের স্বাদ, স্বাদ মনে হচ্ছে পূরণ করতে, মনের স্বাদ, স্বাদ মানে ইচ্ছা, তাহলে মনের স্বাদ পূরণ করতে। তাহলে এখানে মনের স্বাদ কি, কারণ কোশ্চেন আসতে পারে যে কারণ তার মনের স্বাদ কি, মনের স্বাদ সে বিলেত যাচ্ছে ব্যারিস্টারি পড়তে, ঠিক আছে, সে ব্যারিস্টারি পড়তে যাচ্ছে, এইখানে এই ব্যারিস্টারি পড়াটাকে এখানে তার মনের স্বাদ বলা হচ্ছে। ঘটে যদি পরমাদ, পরমাদ হচ্ছে কি, প্রমাদ শব্দের গদ্য রূপ হচ্ছে পরমাদ, অর্থাৎ এখানে কি বলছে, আরেকবার লাইনটা একটু দেখবে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, বলছে পরমাদ শব্দের অর্থ হচ্ছে এখানে মৃত্যু, অর্থাৎ আমার যদি মৃত্যুও ঘটে। মধুহীন করো না গো তব মন কোগ নদে, তাহলে কোগনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম, অর্থাৎ মধুহীন, এটা হচ্ছে দর্থক, অর্থাৎ আমাদেরকে হচ্ছে এটা দুটো অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে মধুহীন করো না গো তব মন কোগ নদে, অর্থাৎ বলছে কি মধুহীন, অর্থাৎ এই আমাদের যে বঙ্গমাতার যে মধু, অর্থাৎ এই বিশ্ব প্রকৃতির যে মধু, সেই মধু থেকে আমাকে দূরে রাখুন, অর্থাৎ আমাকে যেমন মনে রাখে সবাই, এইরকমই ভারত মায়ের কাছে প্রার্থনা করছে। অর্থাৎ কি বলছে, মধুহীন করো না গো তব মন কোগ নদে, অর্থাৎ তোমার মনে আমাকে একটু স্থান দিবে, আমাকে একটু মনে রাখবে। প্রবাসে, প্রবাস বলতে বিদেশ, বিদেশ বলতে ইংল্যান্ডের কথা বলা হচ্ছে। প্রবাসে দৈবের বসে, অর্থাৎ বিদেশে দৈব, দৈব, দৈব বলতে এখানে দৈব দুর্বিপাক মানে দেবতার কৃপায় আর কি। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, জীব তারা বলছে জীবন রূপ তারা, অর্থাৎ যদি আমি মারাও যাই, এই লাইনটার মানে কি, যদি সে মারাও যায়। এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, বলছে অর্থাৎ এই দেহ আকাশ হতে বলতে, অর্থাৎ আমি যদি মারাও যাও, খেদ শব্দের অর্থ কি, দুঃখ, আমার তাতে কোনো দুঃখ নাই যদি তুমি মনে রাখো। বলছে কি, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, এটা একটি কি অমোঘ সত্য, যে অবশ্যই জন্মগ্রহণ করলে কি মৃত্যু নিশ্চিত। তাহলে কবি কি বলছে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, অর্থাৎ কেউ কি অমর থাকে, জন্মগ্রহণ করলেই তার মৃত্যু নিশ্চিত। এই তারপরে কি হয়েছে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, চিরস্থির কবে নীর, নীর শব্দের অর্থ হচ্ছে জল, বলছে নদীর জল কি কখনো স্থির হয়ে থাকে, সে ক্রমশ কি হয়, প্রবহমান, সেরকম আমাদের যে জীবনরূপ নদী, জীবনরূপ নদীও প্রবহমান। তাহলে আমাদের কি নদীর জল যেরকম থেমে থাকে না, জীবনও থেমে থাকে না, কারণ বলা হয় কি, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে নাই। কিন্তু যদি রাখো মনে, কি এখানে করুণ আরতি বা প্রার্থনা জানিয়ে মাইকেল কি বলছে, কিন্তু যদি রাখো মনে, অর্থাৎ আমাকে যদি একটু মনে রাখো। নাহি মা ডরি সমনে, তাহলে নাহি মা, নাহি মানে আমি ভয় পাই না মা, কাকে, নাহি মা ডরি, ডরি শব্দের অর্থ কি, ভয় পাওয়া, নাহি মা ডরি আমি ভয় পাই না, কাকে, সমনে, সমনে শব্দের অর্থ কি, সমনে হচ্ছে মৃত্যুর দেবতা যম, অর্থাৎ আমি যমকেও ভয় পাইনি, অর্থাৎ আমি যদি মৃত্যুও ঘটে আমার কোনো আফসোস বা দুঃখ নাই, কিন্তু তুমি আমাকে মনে রাখো, সে ভারত মাকে বারবার বলছে। মক্ষিকাও গলে না পড়িলে অমৃত হ্রদে, এই মক্ষরূপ যে হ্রদ, এই হ্রদে যদি মাছি পড়ে যায় তাও কি হয়, তার যে জীবন ধন্য হয়ে ওঠে, অর্থাৎ আমি যদি মারাও যাই তাও আমার যদি মনে রাখো তুমি, তাহলেই আমি
সন্তুষ্ট বা আমি আমি আমার জীবন শান্তি, আমার জীবন সার্থক। এইটাই বারবার মধুসূদন দত্ত আক্ষেপের সুরে বুঝাতে চেয়েছেন। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। তাহলে কি হচ্ছে, নরকুল অর্থাৎ মানবকুল, মানব সমাজ, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, অর্থাৎ ওই যে নরকুলে সেই মানুষ ধন্য যাকে কেউ ভুলে নাই, সবাই মনে রাখে। কেন মনে রাখবে? কারণ আমরা জানি কারণ ছাড়া কখনোই কার্য হয় নাই। যদি ভালো কাজ থাকে তবেই তো মনে রাখবে। কারণ কি বলা হয়, কীর্তির যশে সজীবতি, যার কীর্তি থাকে সেই কি করে আজীবন জীবিত থাকে, মানে মৃত্যুর পরেও সে জীবিত থাকে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, অর্থাৎ মনের মন্দির বলতে কি এখানে মানব হৃদয়কে বোঝানো হচ্ছে, যে মানব হৃদয়ে সবাই স্থান দিবে। মানব হৃদয়ে স্থান পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তাহলে সেই জায়গায় স্থান পেতে গেলেই হয় কিছু মহান কাজ করতে হয়। যদি ভালো কাজ করে যায় তবেই কি হয়, লোকে তার মানব রূপ হৃদয়ে মানুষকে স্থান দেয়। কিন্তু কোন গুণ আছে, মাইকেল পরক্ষণে কি বলছে, বলছে নিজেকেই বলছে, বলছে কিন্তু কোন গুণ আছে, বলছে আমার কি গুণ আছে, আমার তো কোনো গুণেই নাই। যাচ্ছিবে যে তব কাছে, যে মাইকেল আমাদের ভারত মাকে বলছে যে আমি যে বলবো যে তুমি আমাকে মনে রাখো, নিশ্চয়ই তো কোনো আমার একটা গুণ থাকতে হবে, তবে তো মনে রাখা যাবে। এমনি এমনি তো কেউ কাউকে মনে রাখবে না, নিশ্চয়ই কোনো গুণ দেখতে হবে তার মধ্যে, তবেই না মনে রাখবে। কি হচ্ছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, অর্থাৎ যেখানে যে হে ধরিত্রী মা, আমাকে এমন কোন বর দাও যার কারণে আমি কি দেখতে পারি, অমর হয়ে থাকতে পারি। কিন্তু সে নিজেই বলছে যে আমার তো কোনো গুণ নাই। তার পরক্ষণে কি বলছে, তবে যদি দয়া করো, বলছে তবে যদি আমার প্রতি কৃপা করো, ভুল দোষ গুণ ধরো, অর্থাৎ আমার ভুলগুলোকে বাদ দিয়ে যদি গুণটাকে ধরো, তাহলে আমার মধ্যে কিছু কি আছে, পদার্থ আছে। না হলে যদি দোষ গুণ একসাথে ধরো, আমি নিজেই অপদার্থ। অমর করিয়াবর দেহদাসে সুবর দে, অর্থাৎ তাহলে তারপর যদি তুমি আমার কিছু বর দাও, অমরতা দাও, তাহলে আমার কি হবে, যে আমার যে নাম খ্যাতি যশ আজীবন প্রতিষ্ঠিত থাকবে। ফুটি যেন স্মৃতি জলে, এখানে কি বলতে চাইছে, আমাকে যেমন সবাই মনে রাখে, ভারত মা আমাকে তুমি এবং সকল ভারতবাসী যাতে মনে রাখে, সেরকম আমার কিছু কি দাও, বর দাও। মানসীমা যথা ফলে, মানস বলতে আমাদের এখানে কি আছে, যে তিব্বতের যে মানস সরোবর, মানস সরোবরের কথা হচ্ছে কি, মানসীমা যথা ফলে মধুময় তাম্রস কি বসন্ত কি শরদে। আমাদের কি হয়, যে তাম্রস, তাম্রস বলতে এখানে পদ্মকে বোঝানো হচ্ছে। যেরকম পদ্ম বসন্ত এবং শরদে কেবলমাত্র কি হয়, প্রস্ফুটিত হয় বা ফুটে, সেরকম আমি চাইনি। আমাকে কি হয়, মানে আমাকে বসন্ত শরৎ বলতে এখানে দুটো কালকে কেবল মেনশন করা হয়েছে এমনটা নয়। আমাদের যে ছোটা ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই ছোটা ঋতুতে অর্থাৎ সবসময় যেমন আমাকে মানুষ মনে রাখে, কেবলমাত্র এই দুটা ঋতুতে যেরকম পদ্মকে মনে রাখে সেরকম নয়। এই ছিল আমাদের বঙ্গভূমির প্রতি কবিতার বিস্তৃত আলোচনা। যদি কারো বুঝতে অসুবিধা আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই বঙ্গভূমির প্রতি কবিতার বিশেষ কিছু প্রশ্ন আমাদের যে সাহিত্য চর্চা বাই সুরজ স্যার এই ইউটিউব চ্যানেল দেওয়া হবে। যদি তোমরা করতে পারো খুবই ভালো, যদি করতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কমেন্টের মাধ্যমে আমরা তোমাদের সেই উত্তর পাঠিয়ে দেবো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চরবেদি।